স্বাভাবিকভাবেই তালুকদার বাড়ির উদ্দেশ্যে ছুটেছে নিলয়ের গাড়ি। নীরবে ড্রাইভিং করছে নিলয়, চোখে ভাসছে অবনীর স্মৃতিগুলো, কখনো অতীতের সেই সুন্দর সময়গুলো, আবার কখনো ভাসছে বিশ্বাসঘাতকতায় ছেয়ে যাওয়া অবনীর সেই ভয়ঙ্কর মুখখানা। তবুও তাকে ভেবে বুকের ভেতরটাই চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে কেন? আপাতত এর কোনো যৌক্তিক উত্তর নেই নিলয়ের কাছে। হয়তো একটা উত্তরের মাঝেই চাপা পড়ে যাবে এসব উত্তর। ভালোবেসেছিলাম। হালকা আর চোখের দৃষ্টি উঁচু করে সামনে থাকা গ্লাসটার দিকে তাকাতেই ভাবনার সমাপ্তি হয় নিলয়ের। গাড়ির ব্রেক চাপে আচম খায়, যার ফলে পেছনের সিটে নিজেকে লুকিয়ে রাখা তৃষা ব্যালেন্স হারিয়ে ধাক্কা খায় সামনের সিটের সাথে। অতঃপর ফের নিজের সিটে বসে পড়ে সে। হাত দিয়ে ডলতে থাকে মাথার আগের পাওয়া অংশটুকু। বুক দেখেই বোঝা যাচ্ছে নিলয়ের আচমকা ব্রেকে খানিকটা ভেবাচেকা খেয়েছে সে। নিলয় বসে আছে একইভাবে, গ্লাসে দেখতে পাওয়া তৃষার দিকে দৃষ্টি রেখে শান্তস্বরে বলে, কেন এসেছো এখানে? বিপরীতে তাৎক্ষণিক কোনো জবাব দিতে সক্ষম হয়নি তৃষা। মাথা ডলতে ডলতে হালকা বিব্রত বোধ করে বলে, দেখে ফেলেছেন? কোনো প্রতি উত্তর করেনি নিলয়। শান্তস্বরে ফের প্রশ্ন ছুড়ে, আমাকে ফলো করছো কেন? তৃষা এবার স্বাভাবিক হয়ে বলে, এটাও দেখি বুঝে ফেলেছেন। আচ্ছা, আর লুকিয়ে থেকে লাভ নেই। বলেই দরজা খুলে সামনের সিটে এসে বসে তৃষা। অতঃপর বলে, এমন অসুস্থ শরীর নিয়ে পাগলের মতো কোথায় ছুটছেন তাই দেখতে এসেছিলাম। দেখা হয়েছে? না, শেষটা দেখার বাকি আছে। নিলয় এবার হালকা করে একটা শ্বাস ছেড়ে বলে, অনেক দেখে ফেলেছো, এবার নেমে পড়ো, একটা গাড়ি ধরিয়ে দিচ্ছি, বাসায় ফিরে যাও। নিলয়ের এমন প্রস্তাবে আপত্তি জানায় তৃষা। স্বাভাবিকভাবে নিলয়ের দিকে চেয়ে বলে, আপনি কি ভাবছেন আমি আপনার জন্য আপনাকে ফলো করছি? প্রশ্ন ছুড়েও নিলয়কে উত্তর দেওয়ার সময় দেয়নি তৃষা। ফের বলে, এমনটা ভুলেও ভাববেন না। যাকে ভালোবেসেছি তাকে চিরতরে হারানোর পর থেকে এই পুরুষ শব্দটার প্রতিও আমার কোনো ইন্টারেস্ট কাজ করে না। আমি জাস্ট আপনার সাথে এসেছি ঋণ পরিশোধ করতে। তৃষার এমন কথায় নিলয় খানিকটা ভ্রুকুচকে বলে, ঋণ? বিপরীতে তৃষা ফের বলে, হ্যাঁ, আপনি না থাকলে হয়তো এখন অন্ধকূপে পড়ে থাকতে হতো আমাকে। সেই অন্ধকূপে আপনি আমাকে একা ছেড়ে যাননি, তাই আপনার খারাপ সময়েও আমি আপনাকে একা ছাড়ছি না। কারণ আপনি মানসিকভাবে জেদ ধরে থাকলেও শারীরিকভাবে আপনি এখন অসুস্থ। ওদিকে মার্কেটের দোতলায় পৌঁছায় আরোহী। কিছুটা হাঁটতেই থেমে যায় আচমকা। মনে পড়ে পার্স ফেলে এসেছে গাড়িতে। মুহূর্তেই চোখ বুজে নিজের প্রতি খানিকটা বিরক্তি প্রকাশ করে আরোহী। পাশ থেকে তার মা খানিকটা ভ্রুকুচকে তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? আরোহী একটা শ্বাস ছেড়ে মায়ের দিকে চেয়ে বলে, পার্স গাড়িতে ফেলে এসেছি মা, টাকা ও কার্ড সব ওখানেই, তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। বলেই পুনরায় নিচতলার উদ্দেশ্যে পা বাড়ায় আরোহী। গার্ডদের মাঝে কয়েকজন আরোহীর মায়ের সাথে থেকে বাকিরা চলে যায় আরোহীর সাথে, কারণ রাজের কঠোর আদেশ আরোহীর নিরাপত্তায় যেন কোনো ত্রুটি না থাকে। সন্ধ্যা তখন 6:58। একদিকে রুশান অন্য সব অফিসারদের সাথে আহমেদ সাইফের ডাকা সেই বৈঠকে উপস্থিত হয়েছে কিছুক্ষণ হলো, আর মিনিট 2 পরই শুরু হতে চলেছে আলোচনা। অন্যদিকে রাজ এই মুহূর্তে ফরিদান্টি সহ তুষার ও নিবিড়ের সাথে সময় পার করছে। যদিও আরোহীকে নিয়ে খানিকটা চিন্তা জেগে বসেছে তার মাথায়। আর এদিকে পার্কিং করে রাখা গাড়ির সামনে এসে দাঁড়ায় আরোহী। ভেতর থেকে পার্সটা হাতে নিয়ে বাইরে আসতেই তার দৃষ্টি পড়ে রাস্তার পাশে দাঁড়ানো 6 থেকে 7 বছর বয়সী একটা বাচ্চার দিকে। বড় বড় লোমযুক্ত একটা বিড়ালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। পিঠ অব্দি ছড়ানো সিল্কি চুলের সাথে অসম্ভব মায়ায় ভরা মেয়েটার মুখে দৃষ্টি আটকালো আরোহী। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। সেই সাথে মেয়েটার কোলে থাকা সেই বিড়ালটা। সকল পোষা বিড়ালেরই একটা সুন্দর নাম থাকে, হয়তো এই বিড়ালেরও আছে, যা জানায় খুব ইচ্ছা হলো তার। এই পিচ্চিটা তার কি নাম দিয়েছে? নিশ্চয়ই সে যেমন কিউট তার বিড়ালের নামটাও হবে তেমন কিউট। সব মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ ও কৌতূহলে সে মেয়েটার দিকে পা বাড়ায় আরোহী। সময় তখন 6:59। গার্ডেন সিটি নামক বড় ভবনটার নিচতলায় প্রতিটি খুঁটি ও তাদের টার্গেট করা মেইন পয়েন্টগুলোতে ধ্বংসাত্মক বিস্ফোরক নিয়ে অপেক্ষায় আছে বিপ্লবের সুইসাইড স্কোয়াডের লোকেরা, যাতে বিস্ফোরিত হওয়া মাত্রই ধ্বংস পড়ে পুরো ভবন, যার ভেতর এই মুহূর্তে অবস্থান করছে ছোট থেকে বড় হাজার হাজার মানুষ। বাইরেও সকল মানুষের ভিড়ে মিশে থাকা বিপ্লবের লোকেরা চাদরের ভেতর লুকিয়ে রাখা নিজেদের অস্ত্র সহ পজিশন নিতে ব্যস্ত। আর 1 মিনিট পর বিস্ফোরণ হলেই তারা চাদরটা ছুঁড়ে ফেললে অস্ত্র হাতে শুরু করবে নৃশংস ব্রাশ ফায়ার। শুরু হবে তাদের অপারেশন 7 PM। মেয়েটার সামনে এসে দাঁড়ায় আরোহী। হালকা ঝুঁকে এক হাতে গাল টেনে দিল মেয়েটার। অতঃপর বিড়ালটা গায়ে হাত বুলিয়ে বলে, নাম কি রেখেছো এটার? মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, মিনি।
বাহ, সুন্দর নাম। প্রশংসায় মেয়েটা এবার দ্বিগুণ খুশি হয়ে বলে, আমার নাম মিমি, তাই ওর নাম রেখেছি মিনি। আরোহী এবার আরো কিছু বলতে যাবে, তার মাঝেই একটা গ্যাস বেলুন নিয়ে মেয়েটার পাশে দাঁড়ায় একজন বৃদ্ধ লোক। সম্পর্কে দাদা হয় মেয়েটার। তার পরিচয় জেনে কিছুটা সময় জোরপূর্বক হাসিতে নীরব রইল আরোহী, কারণ তার দাদাকে সে দেখেনি কখনোই। পরিবার বলতে ছিল বাবা, মা ও সে। পরিবারের কথা মনে পড়তেই মায়ের কথা মাথায় আসে আরোহীর। ভেতরে অপেক্ষা করছে তার মা। সে 1 মিনিটের কথা বলে 2 থেকে 3 মিনিটের মতো পার হয়ে গেছে। ভাবতেই মেয়েটার গালে ও বিড়ালটার গালে হাত বুলিয়ে সে ভবনটার দিকে পা বাড়ায় সে। অন্যদিকে একটা বড় চাদরে নিজেকে পুরোপুরি ঢেকে রেখেছে বিপ্লব, যার ঘোমটা নাক অব্দি টেনে চেহারা দেখার উপায় নেই তার। নীরবের সকলের পজিশন পরখ করে নিয়ে মার্কেটের বাইরের দিকে পা বাড়িয়েছে সে। দেখে মনে হচ্ছে গায়ে পুরনো চাদর জড়ানো একজন বয়স্ক লোক হেঁটে যাচ্ছে। শেষ মাথায় এসে রাস্তার পাশের একটা ফলের দোকান থেকে একটা আপেল তুলে নিল সে। অতঃপর পুনরায় হাঁটছে নীরবে। দোকানদার পেছন থেকে ডেকে বলে, আরে চাচা, ফলের দামটা তো দিয়ে যান। বিপরীতে কোনো রেসপন্স করলো না বিপ্লব। এবার লোকটা রেগে বলে, আরে চাচা, ফল কিনে আনতে হয় আমাদের, মাগনা দোকান খুলে বসেনি, খেতে ইচ্ছা হলে বলে খাবেন, দরকার হলে একটা না 2টো দিতাম, কোত্থেকে যে আসে এসব। এবার হালকা থমকালো বিপ্লব, হালকা মাথা তুলে আর চোখে তার এক লোকের দিকে তাকায়। ইশারা দিয়েই আপেলের কামড় বসিয়ে হাঁটা শুরু করে পুনরায়। গুনে গুনে পা বাড়াচ্ছে সে। 3, 2, 1, 0। বিপ্লবের পেছনটা তীব্র বিস্ফোরণে আলোকিত হয়ে উঠতেই 2 চোখ বুজে নেয় সে। খানিকটা সময় নিয়ে তাকালো চোখ মেলে, অতঃপর পুনরায় হাঁটতে শুরু করে আপেলে কামড় বসিয়ে। এদিকে আরোহী ভবনের কাছে পৌঁছানোর আগেই একে একে তার কানে আসে একাধিক বিস্ফোরণের শব্দ। কাছে যাওয়ার আগেই ধপসে পড়তে শুরু করে পুরো ভবনটা। চারপাশে গ্লাসগুলো ভাঙতে শুরু করছে একে একে। কাছে থাকা মানুষগুলো ছিটকে পড়ছে বাইরে। সেই সাথে ভবন ধসতে থাকায় ধুলোয় অন্ধকার করে তোলে চারপাশ। সেই সাথে চলে যায় ইলেকট্রিসিটিও। বাইরে ও রাস্তায় থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি করছে চারদিকে। সেই সাথে শুরু হয়েছে আতশবাজির ন্যায় একের পর এক গুলির শব্দ। মুহূর্তেই আরোহীকে চারপাশ থেকে ঘিরে ফেলে গার্ডরা। বেশিরভাগ মানুষ ধুলোবালিতে কাঁচতে থাকলেও হিজাব ও মুখে মাস্ক পরে থাকায় ধুলোবালি সরাসরি তার নাক থেকে মুখ দিয়ে প্রবেশ করেনি আরোহীর। শুধু একবার চোখ কসলায় তার হাত দিয়ে। হয়তো এখনো বুঝে উঠতে সক্ষম হয়নি কি হচ্ছে এসব। গার্ডরা দ্রুত গাড়িতে তুলে নেয় আরোহীকে। তাকে উপহার দেওয়া রাজের গাড়িটি বুলেট প্রুফ হওয়ায় কয়েকটা বুলেট গ্লাসে এসে ঠেকলেও প্রবেশ করেনি ভেতরে। তবে সেদিকে কোনো হুঁশ নেই আরোহীর। ধপসে পড়া ভবনটায় তার মাও ছিল। মুহূর্তেই মা বলে চিৎকার করে উঠে আরোহী। বেরোনোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সে। ড্রাইভার তার দক্ষতায় গাড়িটা সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানের দিকে। চারদিকে লোকজনের ছোটাছুটির সাথে আছে ভয়ঙ্কর সব চিৎকারের শব্দ। সেই সাথে চারপাশ থেকে বৃষ্টির মতো ছোট বুলেট। মিমি নামের ছোট্ট মেয়েটাকে তার দাদা কোলে নিয়ে দৌড়াতে চাইলেই মেয়েটা হাত থেকে ফসকে পড়ে যায় বিড়ালটি। মুহূর্তেই শক্তি খাটিয়ে হাত পা ছুটাছুটি করে দাদার কোল ছেড়ে নেমে পড়ে মিমি। ছুটতে থাকা লোকজনের ভিড়ে এদিক ওদিক ছুটতে খুঁজতে থাকে নিজের বিড়ালটাকে। দাদাও নিজের জীবনে পরোয়া না করে ছুটছে নাতিনের পিছু। বৃদ্ধ মানুষ, ছোটাছুটি করার শক্তিই বা কাছে কতটুকু। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেল গুলির শব্দ। লোকজন বিভিন্ন দোকানপাটগুলোর ভেতরে আশ্রয় নিয়েছে। কিছু সময়ের ব্যবধানেই তাদের গায়ে স্প্রের মতো পড়তে থাকে তরল কিছু, যা অনেকটাই ভিজিয়ে তুলেছে তাদের। কয়েকজন নিজেদের ভেজা কাপড়ের কাছে নাক দিয়ে বুঝতে পারে এটা পেট্রোল। তাদের দিকে দেশলাই ছুড়ে মেরেই বাইরে থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বেরোনোর সকল রাস্তা। কেউ কেউ বেরোতে সক্ষম হলেও গায়ে আগুন নিয়ে ছুটছে তারা, আর কেউ বন্দী হয়ে দলবদ্ধ হয়ে পুড়ছে ভেতরে। সেই সাথে ভেসে আসছে সকলের আত্মচিৎকার। কিছুটা সময় খোঁজাখুঁজি করেই মিনি খুঁজে পায় তার বিড়ালটাকে। লম্বা লম্বা লোমগুলো পেট্রোল ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। মুহূর্তেই এক ঝলক আগুন এসে ছুঁয়ে দিল মিনি নামক বিড়ালটার শরীরকে। ধপধপ করে আগুন ধরে যায় বিড়ালটার পুরো শরীরে, যা দেখে একটা চিৎকার দিয়ে মিনি দৌড়ে জড়িয়ে ধরল নিজের পোষা বিড়ালটাকে। মুহূর্তেই তার জামায়ও ধরে গেল আগুন। বিড়ালটাকে বুকে জড়িয়ে রেখেই ছটফট করতে থাকে সে। তাকে এমন পরিস্থিতি দেখে উদ্ধার করবে কে? তার বৃদ্ধ দাদা তো আগেই মাথায় গুলিবদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে রাস্তায়। মাথার মগজও আশেপাশে ছিটকে পড়েছে তার। রাজের কানে এ খবর পৌঁছাতেই যেন এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে আসে তার, কারণ আরোহী ওখানে। কাজেই খবর পাওয়া মাত্রই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে একাই গাড়ি নিয়ে ছুটে চলে সেই স্থানটির উদ্দেশ্যে, যার চারদিকে জ্বলছে আগুন দাউ দাউ করে। সেই সাথে ভাসছে ছটফট করা মানুষের আত্মচিৎকার। দেখে মনে হচ্ছে ধোয়ার অপর পাশে থাকা সবকিছুই কাঁপছে আগুনের তীব্র তাপে। অন্যদিকে তালুকদার বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে আছে নিলয়ের গাড়ি। অবনীর ফোন এখনো বন্ধ। তালুকদার বাড়ির নিরাপত্তাও খুব একটা জোরদার নয়, কারণ পূর্বের গার্ডগুলো সকলেই এই মুহূর্তে পলাতক অবস্থায় আছে। নিলয় আশেপাশে ভালোভাবে দেখেও কোনো খোঁজ পায়নি অবনীর। আজব, সেও কি বাড়ি ছেড়েছে? গাড়িতে ফিরে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিলয়। বড় দেওয়ালের জন্য বাড়ির ভেতরের অংশ দেখার উপায় নেই। কাজেই সিদ্ধান্ত নেয় সরাসরি বাড়ির ভেতরে প্রবেশ করবে সে। তবে এই কাজ কিছুটা রিস্কি, তবুও উপায় খুঁজে বের করতে হবে তাকে। তার ভাবনার মাঝেই পাশ থেকে তৃষা বলে,
তারা বোধহয় কেউ বাড়িতেই নেই। যেহেতু ফোন বন্ধ রেখেছে সেহেতু পলাতক অবস্থাতেই আছে তারা। আজ ফিরে চলুন। তৃষার কথা শেষ হওয়ার আগেই নিলয় তাকে হাতের ইশারায় থামিয়ে দিল। অতঃপর এক নজর বাড়িটার দিকে চেয়ে বলে, একটু দাঁড়াও, আমাকে একটা উপায় খুঁজতে দাও। তৃষা তার হাবভাব আন্দাজ করে বলে, আপনি কি বাড়ির ভেতরে যাওয়ার প্ল্যান করছেন? হ্যাঁ। নিলয়ের সোজাসাপটা উত্তর। বিপরীতে তৃষা একটা শ্বাস ছেড়ে বলে, পাগল হয়েছেন আপনি? ভেতরে কতজন আছে সেটাও আমরা জানি না। তাছাড়া ওরা হয়তো এখন আপনাকে দেখলে মেরেই ফেলবে। আর অবনী আপু ভেতরে আছে কি নেই তাও আমাদের অজানা। বিপরীতে নীরবে বাড়িটার এদিক ওদিক তাকাচ্ছে নিলয়। হয়তো ভাবছে সে। তাকে অনর দেখে তৃষা ফের বলে, আচ্ছা আমি চাইলে আপনাকে একটা হেল্প করতে পারি। তার দিকে তাকায় নিলয়, খানিকটা ভ্রুকুচকে বলে, কি হেল্প? অবনী আপুর বান্ধবী পরিচয়ে বাইরের দারোয়ানদের থেকে তার খবর নিয়ে আসতে পারি। তাহলে তার অবস্থান সম্পর্কে জানতে পারবো আমরা। তৃষাকে অনুমতি দিবে কিনা তা নিয়ে খানিকটা দ্বিধাবোধ করে নিলয়। তবে অবনীর অবস্থান জানাটা তার কাছে খুব জরুরি কাজগুলোর মধ্যে একটা। তাছাড়া তৃষা কোনো সমস্যায় পড়লে সে তো আছেই। কাজেই খানিকটা ভেবে তৃষার সাথে একমত হয় সে। হুডিতে মাথা টেকে নিল তৃষা। গাড়ি থেকে নেমেই নীরবে হেঁটে যায় তালুকদার বাড়ির গেটের দিকে। দেখে বাইরের পাহারার দায়িত্ব বন্ধবয়স্ক একজন লোক। তৃষা গেটের সামনে যেতেই তাকে বাধা দেয় দুজন। তৃষা স্বাভাবিক স্বরে বলে, আঙ্কেল আমি অবনীর ফ্রেন্ড। সে অনেকদিন হলো কলেজে যাচ্ছে না। এক্সামের বিষয়ে গতকাল থেকে কল দিচ্ছি, তার ফোনও বন্ধ। তাই ভাবলাম সরাসরি এসে দেখা করে যাই। বিপরীতে নীরব রইল লোকটা, অনেকটা গম্ভীর ভাব। তৃষা ফের বলে, আপনার বিশ্বাস না হলে তাকে গিয়ে আমার কথা বলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ততক্ষণ আমি বাইরে ওয়েট করছি। এবার গম্ভীর ভাব দূর হলো লোকটার। স্বাভাবিক স্বরে বলে, অবনী ম্যাম বাড়িতে নেই। দুদিন আগে তাকে তার খালার বাসায় পাঠানো হয়েছে, এখন অব্দি আর ফেরেনি। তৃষা খানিকটা ভাবান্তর হয়ে বলে, অবনীর খালার বাসার ঠিকানাটা একটু দিতে পারবেন আঙ্কেল? তার সাথে কথা বলাটা জরুরি। বিপরীতে লোকটা বলে, আমি কি করে তোমাকে ঠিকানা দিব? আমি এবারই দারোয়ান মাত্র, এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই। এখন চলে যাও এখান থেকে, জায়গাটা সেফ না। বাধ্য হয়ে ফিরে আসে তৃষা। নিলয়কে এখন অবনীর খালার বাসাটা খুঁজে বের করতে হবে। তবে খালার বাসার ঠিকানা না পাওয়ার নিজের প্রতি খানিকটা হতাশ হয় তৃষা, কারণ সে ভালো করেই জানে পুরুষ তার প্রথম প্রেমের নারীর জন্য সবকিছুই করতে পারে। ঠিক যেমন তৃষার বিয়ের দিন তার প্রিয় মানুষটিও আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। একজন পুরুষের প্রথম প্রেম খুব মারাত্মক হয়। তাই হয়তো নিলয়ও সহজে হৃদয় থেকে অবনীকে মুছে ফেলতে পারবে না। অবনী যতই খারাপ হোক না কেন, সে ছুটবেই অবনীকে খুঁজে বের করার আগ অব্দি। নিলয়কে সে সবটা জানাতেই খানিকটা ভ্রুকুচকায় সে। ভাবান্তর হয়ে একইভাবে বসে রইল খানিকটা সময়। সে এ বাড়িতে শুভ পরিচয়ে অনেকদিন অতিবাহিত করেছিল, বাট অবনীর খালা আছে এমন কিছু কখনোই শুনতে পায়নি সে। কখনো অবনীর কোনো খালা এ বাড়িতে আসেনি, আবার অবনীও কখনো কোনো খালার বাসায় যায়নি। তাহলে এখন খালার প্রসঙ্গ আসলো কোত্থেকে? আদৌ কি তার কোনো খালার অস্তিত্ব আছে? এই মুহূর্তে উত্তরটা কেবল একজনই নিশ্চিতভাবে দিতে পারে, আর সে হলো আকাশ। এদিকে বিপ্লব প্রসঙ্গে রুশান সহ সকল দায়িত্বরত অফিসারদের সাথে আহমেদ সাইফের বৈঠক বসেছিল সবেমাত্র। যার কিছু সময় অতিবাহিত হতেই সেই মার্কেট জুড়ে ঘটে চলা সেই গণহত্যার খবর তার কাছে পৌঁছাতেই স্তব্ধ হয়ে পড়েন তিনি। এতদিন এমন কিছুরই ভয় পেতেন, যা ছিল বিপ্লবের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নেওয়ার প্রধান কারণ তাকে অনেক আগেই একটা বার্তা পাঠিয়েছিল বিপ্লব। তাতে উল্লেখ্য ছিল তার উপর সরাসরি রাষ্ট্রীয় সামরিক শক্তি প্রয়োগ করা হলে সেও সাধারণ জনগণের উপর তার শক্তি প্রয়োগ করে এর দ্বিগুণ ধ্বংসলীলা চালাবে। কাজী রাজের মতো আহমেদ সাইফেও চেয়েছিল সরাসরি আঘাত না করে ধীরে ধীরে বিপ্লবকে শেষ করতে। কিন্তু এমন একটা ঘটনা যেন সবকিছুই ঘোলাটে করে দিল মুহূর্তেই। যখন সবাই বিপ্লবকে পলাতক ও দুর্বল ভেবে একটু শ্বাস নিচ্ছিল, ঠিক তখনই পাল্টা আক্রমণটা করে বসলো বিপ্লব। গতকাল কয়েকটা ঘাঁটি ধ্বংস হয়েছিল তার, যার বিনিময়ে আজ সে কয়েক মিনিটেই কেড়ে নিল হাজারো সাধারণ মানুষের প্রাণ। এর মাঝেই আরেকটা বার্তা আসে আহমেদ সাইফের নিকট, একটা রক্তমাখা খাম। এভাবে বার্তা পাঠানোটা বিপ্লবের একটা ফ্যাশন। মুহূর্তেই খামটা খুলে নেয় আহমেদ সাইফ। দেখে তাতে পরিষ্কারভাবে লেখা আছে, আগেই সতর্ক করেছিলাম, শোনেননি, আবারও করছি। বর্তমানে আমাকে অ্যারেস্ট করার উদ্দেশ্যে মাঠে ছড়িয়ে রাখা বাহিনী সম্পর্কে আমি অবশ্যই অবগত। কোথায় কতজন নিয়োগ করা আছে সেটাও আমার অজানা নয়। আজ রাতের মাঝেই তারা সবাই মাঠ ছেড়ে উঠে যাবে, যারা আর কখনোই আমার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করবে না, নয়তো আরো রক্ত ঝরবে। স্মরণে রাখবেন, আমি মরলে আরো হাজার হাজার সাধারণ মানুষের প্রাণ ঝরবে। এখন বাকি সিদ্ধান্ত আপনার। পরিশেষে অবশ্যই বিপ্লবের সালাম নিবেন। এতটুকু পরেই কাগজটা হাতের তালুতে কষলে নেয় আহমেদ সাইফ। দু হাতে টেবিলে ভর দিয়ে দাঁড়িয়ে দুই সারির মাঝ দিয়ে টেবিলের অপর প্রান্তের দিকে তাকিয়ে আছে শান্তভাবে। ওদিকে অল্প সময়ের ব্যবধানেই বড় বড় 3টা মার্কেট পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। প্রতিরোধ করতে চাওয়া মেরে ফেলা হয়েছে ট্রাফিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকেও। পরিশেষে খবর পাওয়া মাত্রই ক্যান্টনমেন্ট থেকে আর্মি যে নিয়ন্ত্রণে নেয় মার্কেটগুলো।
গোলাগুলিতে প্রাণ হারায় কয়েকজন আর্মি সদস্য। যুদ্ধ শেষে আটক হয় বিপ্লবের সুইসাইড স্কোয়াডের বেশ কিছু সদস্য, তবে খুব একটা লাভ হয়নি তাতে, কারণ তারা প্রত্যেকেই নিজেদের সাথে রাখা সেই বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আরোহীর গাড়িটার সামনে এসে ব্রেক করে রাজ, দেখে বুলেটের আঘাতে সাদা হয়ে আছে গাড়ির কাঁচগুলো। দৌড়ে সে গাড়িটার সামনে যায়, সে নিজ হাতেই দরজা খোলে গাড়ির। রাজকে দেখে মুহূর্তেই গাড়ি থেকে নেমে হাউমাউ করে কেঁদে তার বুকে আছড়ে পড়ে আরোহী। অচরে কাঁদছে সে, মায়ের মৃত্যুর জন্য বারবার দোষ দিচ্ছে নিজেকে। আজ কান্নায় কুঁকড়ে যাওয়া আরোহীকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাজ, সেই সাথে লম্বা লম্বা শ্বাস ছাড়ছে একের পর এক, যেন নিজের জানটাই ফিরে পেয়েছে সে। খানিকটা সময় অতিবাহিত হতেই বুক থেকে সরিয়ে তার গালে হাত রেখে বলে, তুমি কিচ্ছু করনি, এটা একটা অ্যাক্সিডেন্ট, হয়তো আন্টি বেঁচেও থাকতে পারে। কিন্তু আরোহী মানতে নারাজ। তা কাঁদতে কাঁদতে বলে, আমি নিজ চোখে ওই ভবনটা ধ্বংস করতে দেখেছি, আমার মা ওখানেই ছিল, আমি নিজ হাতে আমার মাকে হত্যা করেছি। আমি তাকে ওখানে না নিয়ে গেলে এমন কিছুই হতো না, আমি তাকে হত্যা করেছি। বিপরীতে হুঁশসূচক শব্দে পুনরায় আরোহীর মাথাটা নিজের বুকে চেপে ধরে রাজ, ফের বলে, কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, তোমার কোনো দোষ নেই এতে। হতে পারে তিনি এখনো বেঁচে আছেন এবং আমি এখন যাচ্ছি ওখানে, তিনি বেঁচে থাকলে তাকে দ্রুতই তোমার কাছে নিয়ে আসবো আমি। বলেই খানিকটা নীরব রইল রাজ। কান্নার গতি কমলো আরোহীরও, আর তাকে সান্ত্বনা দিয়ে ফের বলে, তুমি বাসায় যাও, অপেক্ষা করো, আমি ফিরে আসবো শীঘ্রই। বিপরীতে হালকা মাথা নাড়ায় আরোহীও। তাকে বুঝিয়ে পুনরায় গাড়িতে তুলে দিল রাজ। গার্ডদের নির্দেশ দেয় আরোহীকে নিয়ে দ্রুত ফরিদান্ডির কাছে চলে যেতে, কারণ এই মুহূর্তে রাজের অনুপস্থিতিতে একমাত্র তিনি আরোহীকে শান্ত ও সামলে রাখতে পারবেন। আকাশে শোনা যাচ্ছে মেঘের গর্জন, হয়তো বৃষ্টি নামবে এক্ষুনি। মার্কেট নামক সেই ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ালো রাজের গাড়ি। চারদিকে লোকজনের ছড়াছড়ি, আহত ও নিহতদের উদ্ধার করা শুরু হয়েছে। অনেক জায়গায় এখনো দাউদার করে জ্বলছে আগুন, যা নেভানোর প্রচেষ্টা চলমান। কিছুটা সময় এগুতেই একটা পোড়া গাড়ির পাশে দেখতে পায় একটা বাচ্চার পোড়া শরীর পড়ে আছে। বাচ্চাটা একটা পোড়া বিড়ালকে বুকে জড়িয়ে পড়ে আছে রাস্তায়। বুক কেঁপে উঠে রাজের চারদিকে লাশের ছড়াছড়ি, বুক কেঁপে ওঠে রাজের চারদিকে লাশের ছড়াছড়ি। মেঘের গর্জনের সাথে মুহূর্তেই শুরু হয় মুষলধারের বৃষ্টি, যার ফলে আগুন নিভতে শুরু হয়েছে চারপাশে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই বাচ্চাটার পোড়া লাশের সামনে এসে দাঁড়ায় রাজ। চারদিকে ধ্বংসস্তূপ ও রাস্তায়, সেই সাথে বিভিন্ন দোকানপাটের ভেতর বন্দি করে পুড়িয়ে ফেলা লাশগুলোর দিকে চেয়ে শান্তস্বরে বলে, একটা প্রবাদ ছিল এমন, যখন মানুষের পতন ঘনিয়ে আসে তখন তার পদপদে ভুল হয়, তুমি সেই ভুলটাই করেছো বিপ্লব। বলেই থামলো রাজ। হালকা সময় নিয়ে খানিকটা নিচুর স্বরে বলে, আহ বিপ্লব, আহ, দেখো তোমার ক্রোধ আজ কতগুলো তাজা প্রাণ ঝরিয়েছে। বলেই পোড়া বাচ্চাটার পাশে এসে রাস্তায় বসলো রাজ। মেয়েটার পুরোপুরি ঝলসে যাওয়া শরীরটা টেনে তুলে কোলে নিল সে। অপর পাশে হাতে গুলিবদ্ধ হয়ে পড়ে থাকা একটা লোকের লাশও টেনে কোলে মাথায় রাখলো তার। অতঃপর চারদিকে চেয়ে একটা ভারী শ্বাস ছেড়ে বলে, হে অহংকারী বিপ্লব, আজ থেকে আমি আমাদের দুজনের মাঝে একজনের মৃত্যু না হয় অব্দি থামবো না, এমন যুদ্ধের ঘোষণা দিচ্ছি। তোমার হুমকিতে হয়তো তুমি আইন ও রাষ্ট্রকেও দমিয়ে রাখতে পারবে, কিন্তু আমি এই পোড়া লাশগুলো ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমাদের দুজনের মাঝে একজনের পরিণতি এমন হওয়া অবধি আমি থামবো না।